নমস্কার, আমি অরিন্দম ভগত পঠন পাঠনের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমরা আজকে খুব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি গ্রুপ সিডির জন্য, ন্যাশনাল এডুকেশন পলিসি। ঠিক আছে, এনইপি 2020, এইটার উপরে দেখবে তোমাদের জেনারেল নলেজের যে সিলেবাস সেখানে এই টপিকটা ইনক্লুড করা হয়েছে। আমরা আগে এর উপরে কিছু থিওরি পড়ব, থিওরি পড়ার পর আমরা এর উপরে বেশ কিছু 40টা প্লাস আমরা এমসিকিউ করব। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় আসার মতো এখান থেকে যা যা আছে, যা যা আসতে পারে, তোমার এর বাইরে কোশ্চেন হবে না, এতটুকু বিশ্বাস রাখতে পারো। আজকের ক্লাসটা ভালো করে করো, তাহলেই আমরা বুঝে যাবে যে আমরা কি কি করতে চাইছি। শুধুমাত্র আমরা যেটা ক্লাসে ইনক্লুড করেছি সেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি। আমাদের ওয়েস্ট বেঙ্গলটা ইনক্লুড করিনি। আমরা সেকেন্ড ক্লাসে ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন পলিসিটা পড়বো, ওয়েস্ট বেঙ্গল কী ফলো করে, ওয়েস্ট বেঙ্গলের তার যে স্ট্রাকচার কেমন সেটা আমরা পরের দিন পড়বো। যদি তোমাদের ভালো লাগে আজকের ক্লাস জানাবে, তাহলে আমরা পরের দিন ওয়েস্ট বেঙ্গলটা নিয়ে পড়বো। ঠিক আছে, আচ্ছা, এটা শুরু করার আগে আর একটা ইনফরমেশান দেওয়ার ছিল। এই মাসেই ডিসেম্বরে 29শে ডিসেম্বর সকাল 8:30 থেকে আমাদের কম্বাইন্ড ব্যাচ চালু হচ্ছে। ঠিক আছে, কম্বাইন্ড ব্যাচ চালু হচ্ছে, উইকলি 2 দিন করে ক্লাস হবে। বুধবার এবং শুক্রবারে সেই ক্লাস হবে, বুধবার এবং শুক্রবার সে ক্লাস হবে সকাল 8:30 থেকে 12:30, 4 ঘন্টা করে ক্লাস হবে। মান্থলি ফিস মাত্র 800 টাকা। ঠিক আছে, 800 টাকা মান্থলি ফিস। আমাদের অ্যাডমিশন ফিস তোমার যে মাসে ভর্তি হবে, মানে ডিসেম্বরের ফিসটা লাগবে না, জানুয়ারি মাসের যে ফিসটা, সেই ফিসটা তোমাকে অ্যাডভান্স দিয়ে ভর্তি হতে হবে, এটাই। আচ্ছা, আর একটা ইনফরমেশন ছিল যে কেউ যদি ডাব্লিউবিপিতে পাস করেছো, মাঠের জন্য সমস্যা, মালদার আশেপাশে যারা থাকো, আমাদের ঋষিপুরে সেই মাঠের জন্য প্র্যাকটিস করানো হচ্ছে। ঠিক আছে, তুমি চাইলে যোগাযোগ করতে পারো, আমি নাম্বার দিয়ে দেবো। ঠিক আছে, কাজলদার সেখানে মাঠ করাচ্ছে এবং সম্পূর্ণ বিনামূল্যে করাচ্ছে। কেউ যদি থেকে করতে চাও, শুধুমাত্র থাকা এবং তার যে ন্যূনতম যে ভাড়াটা এবং খাওয়া দাওয়ার সেই টাকাটা তোমাকে দিতে হবে, বাদবাকি সম্পূর্ণটা বিনামূল্যে। আর গিয়ে যদি করতে চাও সেখানেও করতে পারো। ঠিক আছে, নাম্বার তুমি আমাকেও ফোন করতে পারো নাম্বারে, বা ডেসক্রিপশনে ওনার নাম্বারও দেওয়া থাকবে, তুমি সেখানেও কল করে নিতে পারো ডিরেক্ট। ঠিক আছে, চলে আসি আজকের ক্লাসে। দেখো, আজকে শুরু করছি স্যার ন্যাশনাল এডুকেশন পলিসি। খুব সুন্দর একটা টপিক দিয়েছে, আমাদের জানা দরকার। আমাদের এডুকেশন সিস্টেম কিভাবে চলছে সেটা আমাদের জানা দরকার, আমরা সেটা নিয়ে শুরু করছি। দেখো, আমি লিখে রেখেছি যাতে করে ক্লাসটা বেশি লেন্দি না হয় ক্লাসটা, কারণ আমাদেরকে এমসিকিউ সলভ করতে হবে। যদি লিখে লিখে করি অনেক টাইম লাগবে, সেই জন্য আমরা একটু লিখে রেখেছি, বোর্ড ওয়ার্ক করে রেখেছি। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, জাতীয় শিক্ষানীতি। গল্প হচ্ছে স্যার, এই যে জাতীয় শিক্ষানীতি 2020-তে কী কী করা হলো। এর আগে এর আগে আমরা পরে দেখব 1968, 1964 গল্প পড়ব। বলছি, যখন এই 2020-র আগে যখন ন্যাশনাল এডুকেশন পলিসি, এর আগেও ছিল 3বার, আমাদের এটা 3rd টাইম চেঞ্জ হয়েছে। তাহলে যখন ছিল তখন কোন ডিপার্টমেন্ট, কোন মিনিস্ট্রিটা এই ন্যাশনাল এডুকেশন পলিসিকে ঠিক করতো? বলছে স্যার মিনিস্ট্রি অফ এডুকেশন করবে। বলছে না, মিনিস্ট্রি অফ এডুকেশন রিসেন্ট অ্যাড করা হয়েছে। আগে তাহলে কে করতো স্যার? আগে করতো মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এই ডিপার্টমেন্টটা, এই মিনিস্ট্রিটা প্রথমে গিয়ে এই ন্যাশনাল এডুকেশন পলিসি, আমাদের শিক্ষা রিলেটেড যত ধরনের ইনফরমেশন, যত ধরনের কার্যক্রম, সমস্ত কিছু দেখতো মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটাকে সব ফর্মে বলা হয় কালিটা চেঞ্জ করে দিই, MHRD। ঠিক আছে, MHRD, এই যে মিনিস্ট্রিটা, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এই মিনিস্ট্রিটাই প্রথমে কিন্তু আমাদের এডুকেশন রিলেটেড যত ধরনের নীতি সমস্ত এই মিনিস্ট্রিটা নিয়ে আসতো। এখন তাহলে কি করেছে? এখন এটাকে চেঞ্জ করে মিনিস্ট্রি অফ এডুকেশন, এর আন্ডারে আসতো মিনিস্ট্রি অফ এডুকেশন, এখন এটাকে সেপারেট করে দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ এডুকেশন। স্যার এডুকেশন মিনিস্ট্রি এখন আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি দেখছে, আমাদের শিক্ষা রিলেটেড এখন যা কার্যক্রম সব দেখছে মিনিস্ট্রি অফ এডুকেশন। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথম আমাদের শিক্ষানীতি কখন নিয়ে আসা হয়? স্যার 1968। এর আগে এটা রিলেটেড একটু গল্প বলি। 1964 সাল, 1964-এ কোঠারি কমিশন, দেখো কোঠারি কমিশন লিখে রাখবে স্যার, যা আছে একদম বোর্ড ওয়ার্ক, যা যা লেখা আছে খাতায় নোট ডাউন করো, যা এমসিকিউ করাবো করে নাও। তারপরে বলবে, যদি পরীক্ষা গ্রুপ সিডি দিয়ে আসো, তারপরে বলবে যে স্যার এখান থেকে পড়ানো থেকে পাইনি। ঠিক আছে, তারপরে দায়ভারটা আমাদের। তো বলছে 1964 সালে কোঠারি কমিশন,
তার রিপোর্টের উপর ভিত্তি করে 1968 সালে ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করা হয়েছিল প্রথমবার। তাহলে প্রথমবার আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি লাগু করা হয় কত সাল? 1968। চালু হয়েছিল 1964 থেকে 66। ওই সময় তার রিপোর্টের উপর ভিত্তি করে 1968 সাল থেকে সেটা লাগু করা হয়। কোন কমিশন? কোঠারি কমিশন স্যার, কোঠারি কমিশন। স্যার ওই সময় আমাদের প্রাইম মিনিস্টার কে ছিল? ইন্দিরা গান্ধী ছিলেন ওই সময় প্রাইম মিনিস্টার। তাহলে ইন্দিরা গান্ধীর সময় 1968 সালে কোঠারি কমিশনের রিপোর্টের ভিত্তিতে প্রথম এডুকেশন পলিসি লাগু করা হয়। ঠিক আছে, আচ্ছা। সেকেন্ড স্যার, দ্বিতীয়বার 1986 সালে রাজীব গান্ধী গভর্নমেন্টের সময় দ্বিতীয়বার এই জাতীয় শিক্ষানীতি চেঞ্জ করা হয়। তাহলে 1968টাকে রিপ্লেস করে 1986 ন্যাশনাল এডুকেশন পলিসি। কার সময়? রাজীব গান্ধী গভর্নমেন্টের সময়। তারপরে ঠিক 4 বছর পর 1992 সালে এটাকে একটু আপডেট করা হয়েছিল, 1992 সালে এটাকে আরেকটু কিছু চেঞ্জ করে 92 ওটাকে আপডেট করেছে। ক্লিয়ার হলো এখন পর্যন্ত? তাহলে প্রথম স্যার আমাদের শিক্ষানীতি 1964 সালে, 1964 থেকে 66 সাল কোঠারি কমিশন তার রিপোর্ট দিল। তার রিপোর্টের উপর ভিত্তি করে 1968 সালে ন্যাশনাল এডুকেশন পলিসি ফার্স্ট চালু করা হলো, আমাদের উপরে লাগু হলো। কার সময়? ইন্দিরা গান্ধী গভর্নমেন্টের সময়। সেকেন্ড 1986 সাল রাজীব গান্ধী গভর্নমেন্টের সময় এটা আপডেট করা হলো, এটাকে একটু চেঞ্জ করে আপডেট করা হলো 1992 সালে। আর থার্ড যেটা এখন আমরা পড়তে যাচ্ছি, যেটা নিয়ে আমাদের সিলেবাস, যেটা নিয়ে আমরা এত আলোচনা করছি, সেটা হচ্ছে স্যার 2020 সাল নরেন্দ্র মোদী গভর্নমেন্ট। ঠিক আছে স্যার, নরেন্দ্র মোদী গভর্নমেন্ট 2020 সাল ন্যাশনাল এডুকেশন পলিসি থার্ড টাইম, তৃতীয়বার স্যার। এই সময় কোন কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করে এটা করা হলো? স্যার কস্তুরী রঞ্জন কমিটি স্যার, ডক্টর কে কস্তুরী রঞ্জন কমিটি। 2020 সাল স্যার আমাদের নরেন্দ্র মোদী স্যার, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, ওনার সময় এটা লাগু করা হলো। কত সাল? 2020 সাল। খুব ইম্পর্টেন্ট, যেহেতু প্রাইমারি বেস, একদম গ্রুপ সিডির যেহেতু পরীক্ষা হবে, একদম প্রাইমারি লেভেল থেকে কোশ্চেন থাকবে, তোমাকে একদম প্রাইমারি কোশ্চেন জিজ্ঞাসা করবে যে বর্তমান ন্যাশনাল এডুকেশন পলিসি কত সালে লাগু করা হয়? 2020 সাল। কোন কমিশনের উপর ভিত্তি করে? কস্তুরী রঙ্গন কমিশনের উপর ভিত্তি করে এটা লাগু করা হয়েছিল। ঠিক আছে, এটা তো স্যার নর্মাল কথা গেল। এবার আমাদের যেটা সিলেবাসে আছে, এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এটা এবার আমরা একটু ডিটেলসে আলোচনা করব। চলো দেখি। বলছে কি হলো। বলছে এর আগে না আমাদের এডুকেশন পলিসি ছিল 10+2। স্যার অদ্ভুত জিনিস না স্যার, 10+2 আমরা এটা করে এসেছি। দেখো আমাদের শিক্ষা লাইভ, আমরা বা তোমরা যারা দেখছো ভিডিও, আমরা প্রত্যেকেই কিন্তু এই 10+2 এর সাথে অভ্যস্ত। 10+2 মানে কি স্যার? 10+2 মানে 12 বছর, 10+2 মানে 12 পর্যন্ত। কি জিনিসটা? বলছে হ্যাঁ, জিনিসটা এবার বোঝো ভালো করে স্যার, একদম পুরোপুরি লিখে দিয়েছি কিন্তু। হ্যাঁ, 10+2 মানে হচ্ছে যে একটা বাচ্চা 6 বছর বয়সে, ভালো করে বুঝবে, 6 বছর বয়সে প্রথম স্কুল যাবে। একটা বাচ্চা 6 বছরে প্রথম স্কুল গেল, তাকে 12 বছর স্কুলে কাটাতে হবে। 6 বছরে স্কুল গেল ফার্স্ট, তাকে 12 বছর স্কুলে কাটাতে হবে, মানে 18 বছর পর্যন্ত তাকে স্কুলে কাটাতে হবে। নর্মালি কেউ যদি বলে আমি 7 বছরে যাব, তাহলে স্যার 12 বছর 19 হয়ে যাবে। তার মানে ওকে 12 বছরে স্কুলে কাটাতে হবে। ওর প্রাথমিক স্কুলটা শুরু হচ্ছে 6 বছর থেকে। ঠিক আছে, এবার স্যার 6 বছর থেকে, তার মানে স্যার ওর স্কুলটা আমাদের যেমন এখন প্রি নার্সারি, প্রাক প্রাথমিক এগুলো আছে, এগুলো কি ছিল? বলছে না, এগুলো ছিল না। তাহলে ওর ফার্স্ট 6 বছরে কোন ক্লাসে ভর্তি হবে? 1-এ। ভালো করে বোঝো, 6 বছর বয়সে ও ক্লাস 1-এ ভর্তি হবে, দিয়ে ক্লাস 12 পর্যন্ত চলবে হচ্ছে গিয়ে স্যার এই 12 বছরের শিক্ষা। 1 থেকে 12 পর্যন্ত। দেখো 1 থেকে 10 10 বছর, প্লাস হায়ার সেকেন্ডারি 2 বছর 11-12, ওই জন্য এটাকে 10+2 বলা হয়। বোঝা গেল? তাহলে আমাদের এতদিন পর্যন্ত কি চলছিল, মানে ন্যাশনাল এডুকেশন পলিসি আসার আগে, ঠিক আছে, আসার আগে 2020 আগে কি চলছিল? 10+2 এর ফর্মুলা।
যে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত, তারপরে 11, 12 এই পর্যন্ত চলবে সরকারি স্কুলে। দেখবে আমরা বলি না মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে পাস করেছো, কেউ বলবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। যদি বলে 12 কোন বোর্ডের আন্ডারে পাস করেছো, বলবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তাহলে এটা একটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, এটা গভর্নমেন্টের একটা বোর্ড, ঠিক আছে, এটা গভর্নমেন্টের একটা বোর্ড। কিন্তু তারপরে স্যার 12-এর পর গভর্নমেন্টের দায়িত্ব না, তুমি কোন কলেজ পড়বে, কোন ইউনিভার্সিটি পড়বে, সেটা কিন্তু গভর্নমেন্টের দায়িত্ব নয়। বোঝা গেল? এটা কিন্তু গভর্নমেন্টের দায়িত্ব ছিল না, ঠিক আছে। এর ওই সময় স্যার বা আরও যদি আর একটু ভালো করে বলতে যাও, যদি কলেজ লেভেলটা তবু গভর্নমেন্টের মানে কন্ট্রোলে থাকলেও ইউনিভার্সিটি কিন্তু বেরিয়ে যেত, বা কলেজ থেকেই তুমি 12-এর পর থেকে কিন্তু গভর্নমেন্টের আর দায়িত্ব থাকে না। যে আমরা বলি না কিন্তু যে উমুক গভর্নমেন্টের কলেজ, এরকম বলি না কিন্তু। আমরা গৌড় মহাবিদ্যালয় পড়ি বা এটা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডার, আমরা বলি না কিন্তু এটা তোমার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে, তা বলি না কিন্তু। বোঝা গেল? বা আমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, আমরা বলি না কিন্তু যে আমরা তোমার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে পড়ছি, তা না কিন্তু, আমরা একটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছি। তাহলে এই 12 পর্যন্তই ডিরেক্টলি গভর্নমেন্ট ইনক্লুড ছিল, ডিরেক্টলি গভর্নমেন্ট ইনক্লুড। হ্যাঁ, পরেরগুলোও অবশ্যই গভর্নমেন্টের, কিন্তু সেখানে ডিরেক্টলি গভর্নমেন্টের নাম দিয়ে চলছিল না। বোঝা গেল কি বলতে চাইছি? তাহলে স্যার এতদিন পর্যন্ত 10+2 চলছিল। এবার এটাকে চেঞ্জ করে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এই যে এটা চেঞ্জ করে 10+2কে নিয়ে আসলো 5+3+3+4 এই কনসেপ্টে। দেখো, আগে 12 বছরের গল্প ছিল, যে 12 বছর তুমি ক্লাস 1 থেকে 12 পর্যন্ত ন্যাশনাল এডুকেশন পলিসির আন্ডারে তোমার পড়াশোনা চলবে, ঠিক আছে। তার জন্য গভর্নমেন্ট সিলেবাস ঠিক করবে, কে কোন স্কুল কতটা পড়ানো হবে সেটা গভর্নমেন্ট ঠিক করবে, বিভিন্ন বোর্ড আছে সেটা ঠিক করবে। কিন্তু এখন বলছে ন্যাশনাল এডুকেশন পলিসি বলছে যে 10+2 এর কনসেপ্ট নেই, এখন হচ্ছে 5+3+3+4 এর কনসেপ্ট। মানে স্যার আগে তো 12 ছিল, এখন দেখো তো 5 3 8, 8 3 11, 4 15, এখন 15 বছর দায়িত্ব। আগে ছিল গভর্নমেন্টের 12 বছর দায়িত্ব, এখন গভর্নমেন্টের হয়ে গেল 15 বছর দায়িত্ব। তাহলে কি স্যার 12-এর পর আরও 3 বছর মানে গ্র্যাজুয়েশন অ্যাড করে দিয়েছে? এখন কি গ্র্যাজুয়েশনটাও গভর্নমেন্টের দায়িত্ব? কলেজটাও কি গভর্নমেন্টের দায়িত্ব? না, 12ই আছে। আগের দিকে পেছন দিকে ওরা 3 বছর এগিয়ে দিয়েছে। মানে আগে যেমন 1 থেকে শুরু হচ্ছিল, 1 থেকে 12, এখন বলছে না 1-এর আগে আরও 3 বছর, এখন 1-এর আগে আরও 3 বছর স্কুল পড়বে, তারপরে 1-এ উঠবে। প্রাক প্রাইমারি এই যে গল্পটা আগের 3 বছর, এটাকে অ্যাড করা হয়েছে নতুন করে, ঠিক আছে। ডিটেলসে সবগুলো ডিটেলসে পড়বো, সবটা ডিটেলসে পড়বো কখন কি হয়। বোঝা গেল কি বলতে চাইলাম? আগে ছিল 1 থেকে 12, এখনও 12ই আছে, কিন্তু আর 1 থেকে নেই, 1-এর আগে 3 বছর অ্যাড করে দিয়েছে। তাহলে এইটাই নতুন চেঞ্জ করা হয়েছে, এখন 15 বছর। এবার এই 15 ডিভিশনটা আগে যেমন ছিল 1 থেকে 10, 11, 12, এখন এরকম নেই। এখন সিস্টেমটা কি দাঁড়িয়েছে দেখো, এখন যে এই 5 3 3 4 এই 4টা স্তরে বিভক্ত করা হয়েছে। প্রথম 5 বছর, তারপরে 3 বছর, তারপরে 3 বছর, তারপরে 4 বছর। এই যে 4টা স্তরে এডুকেশনকে ডিভাইড করা হয়েছে, এই 4টা স্তর কি কি সেটা বোঝো। বলছে প্রথম যে স্তরটা তার নাম হচ্ছে ভিত্তিমূলক স্তর। প্রথম একদম যেটা, এটাকে বলা হয় ফান্ডামেন্টাল লেয়ার, ঠিক আছে। তো এই যে প্রাথমিক নয়, ভিত্তিমূলক স্তর, এটা হচ্ছে প্রথম 5 বছর। প্রথম 5 বছরকে বলা হয় ভিত্তিমূলক স্তর। এই ভিত্তিমূলক স্তর দুটো ভাগে বিভক্ত। দেখো, যাই বলো না কেন, এর অনেক ক্রিটিসিজম আছে, অনেকে এটাকে নিয়ে অনেক কথা বলছে, না আগেরটা ভালো ছিল, এখন ভালো নেই, অমুক ধুমুক অনেক কথা হচ্ছে। কিন্তু গল্প হচ্ছে ওভারঅল তুমি যদি ন্যাশনাল এডুকেশন পলিসি দেখতে চাও 2020, তাহলে এটা কিন্তু সত্যি অনেক কার্যকরী জিনিস এবং অনেক এটা কিন্তু ভালো আমাদের এডুকেশন সিস্টেমের জন্য কিন্তু এটা আমূল পরিবর্তন আনতে পারবে যদি ঠিকঠাক লাগু হয়। যদি ঠিকঠাক লাগু হয়, এর উদ্দেশ্যটা কিন্তু মহৎ, তুমি দেখলেই বুঝতে পারবে এর উদ্দেশ্য কিন্তু মহৎ। হ্যাঁ, যারা বলার, যারা দুর্নাম করার তারা করবেই, কিন্তু নিজে থেকেই বুঝতে পারবে। দেখো আজকে পুরো ডিটেলসে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবে যে না, এটার উদ্দেশ্য মহৎ ছিল। এবার জানি না কতটা কার্যকরী হবে গ্রাউন্ড লেভেলে। বলছে প্রথম যে ভিত্তিমূলক স্তর ছিল, বলছে এটাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। 5 বছরটাকে দুভাগে ভাগ করেছে। কি কি স্যার? 3 বছর প্রাক বিদ্যালয়,
আর হচ্ছে 2 বছর প্রাথমিক বিদ্যালয়, 3 বছর প্রাক বিদ্যালয়, মানে 1-এ যাওয়ার আগে 3 বছর। এই সময় ছেলে পেলে শুধু খেলাধুলা করবে। দেখো একটা অদ্ভুত জিনিস চালু করেছে, এই যে এই টোটাল যে ভিত্তিমূলক স্তর না 5 বছর, এখানে কোনো এক্সাম হবে না, জানো, কোনো পরীক্ষা হবে না। বলছে এইটাতে কোনো ধরনের এক্সাম হবে না, কোনো ধরনের এক্সাম নেওয়া যাবে না। মানে 2 পর্যন্ত, ক্লাস 2 পর্যন্ত, প্রাক প্রাইমারি থেকে ক্লাস 2 পর্যন্ত কোনো পরীক্ষা হবে না, নো এক্সাম। এটা কেন করা হয়েছে? এটা কেন করা হয়েছে দেখবে, আগে না কি হতো, ছেলে পেলে ছোট ছোট ছেলে যারা একদম স্কুলে, আমরাও যখন ছোট ছিলাম স্কুলে যখন প্রথম যাব, আমাদের স্কুল যেতে চাইতাম না। স্কুলে গিয়ে প্রথম বাচ্চা অবস্থায় ফার্স্ট অনেক ভর্তি হয়েছি স্কুলে গিয়ে, তখন থেকে স্কুলে বিভিন্ন চাপ, পরীক্ষা দিতে হবে, এই করতে, বাচ্চারা স্কুল যেতে চাইছে না, রাস্তাতে কানাপিটা করছে, মা মারছে লাঠি দিয়ে, বাবা মারছে, টেনে টেনে স্কুল নিয়ে যাচ্ছে। বলছি এই স্কুলের প্রতি যে ভিত, একটা ভয় বাচ্চাদের, এটা কাটানোর জন্যই এই প্রথমের 3 বছর ইনক্লুড করে দিয়েছে। বলছে বাচ্চাদেরকে স্কুলের প্রতি ভয়টাকে কাটিয়ে স্কুলের প্রতি ভালোবাসা জন্মাতে হবে। কিভাবে জন্মাবে? একটা বাচ্চা বয়সে একটা বাচ্চা ছেলে কি করে, একটা বাচ্চা কি করে, একটা বাচ্চা ছেলে ওরা খেলাধুলা করবে, মাটি নিয়ে খেলছে, এটা নিয়ে খেলছে, ছোট ছোট পুতুল নিয়ে খেলছে, এই বিভিন্ন পার্কে যে ছোট ছোট বাচ্চাদের জন্য যে বিভিন্ন খেলার জিনিস থাকে সেগুলো নিয়ে খেলছে। সরকার বলল ওই একই জিনিসকে স্কুলে লাগু করো, স্কুলে যাক বাচ্চাগুলো, স্কুলে গিয়ে খেলুক, স্কুলে গিয়ে খেলাধুলা করুক, স্কুলে গিয়ে ও কালে রং নিয়ে খেলুক, জামা ছিঁড়াছিঁড়ি করুক, যাই করছে তাই করে স্কুলে গিয়ে করুক, কোনো ড্রেস পরতে হবে না, কোনো বই লাগবে না, কিচ্ছু লাগবে না, এমনি স্কুলে যাক। এটাতে কি হবে, এটাতে স্কুলের প্রতি তাদের একটা আগ্রহ বাড়বে, স্কুলে এত সুন্দর সুন্দর খেলার জিনিস, স্কুলে গিয়ে খেলি। তাহলে প্রথম যে 3 বছর এখানে শুধু খেলাধুলা, কোনো পড়াশোনা নেই, কোনো খেলাধুলা করছে, ওর মিজলেই স্যাররা বাচ্চাদের মতো করে হয়তো বলতে বলাচ্ছে, কোনো ছড়া শেখাচ্ছে, কিন্তু খেলাধুলার ছলেই চলছে, কোনো এক্সাম নয়, কোনো কিছু নয়, চলছে এটা প্রাক বিদ্যালয়ে খেলাধুলার দিয়ে চলছে গল্প। তারপরে 2 বছর, বলছে 3 বছর তো অভ্যস্ত হয়ে গেল স্কুল যেতে যেতে, বলছে এবার আস্তে আস্তে ওকে পড়াশোনার দিকে নিয়ে আসো। 1-2 বলছে, ক্লাস 1 আর ক্লাস 2, বলছে এখানেও কোনো এক্সাম হবে না, জাস্ট ও একটু পড়াশোনার সাথে এবার যুক্ত হোক ধীরে ধীরে। তাহলে ক্লাস 1-2 এটাও কিন্তু এক্সাম ব্যতীত। এখানে কি হবে, তাহলে ওর ওই ভয়টা থাকবে না যে পরীক্ষা দিতে হবে, ওই স্কুলে পড়ছি, হ্যাঁ যাচ্ছি পড়ছি, ঠিক আছে, একটা অভ্যস্ত হোক। পরীক্ষা দেওয়ার জন্য সারা জীবন পড়ে আছে, এখনও আজকে 30-35 বছর বয়সে এখনও এসে আমরা পরীক্ষা দিয়েই যাচ্ছি, তো পরীক্ষা দেওয়ার জন্য সারা জীবন পড়ে আছে। বলছে আগে স্কুলটার সাথে ও একটু ভালো করে, পড়াশোনার সাথে একটু ভালো করে ওয়াকিবহাল হলো, নাহলে প্রথমে 1 থেকে পরীক্ষা পারলাম না, ফেল করে গেলাম, এই করলাম, যাচ্ছি না, আর ভয়ে পড়তেই যাচ্ছে না। তো বলছে ওটা করা যাবে না, আগে 3 বছর ভালো করে খেলাধুলা করুক, তারপরে 2 বছর একটু পড়াশোনার সাথে যুক্ত হোক, পরীক্ষা পরে। তাহলে এই গেল হচ্ছে গিয়ে ভিত্তিমূলক স্তর প্রথম 5 বছর, ঠিক আছে। নেক্সট আসি সেকেন্ড, দেখো সেকেন্ড বলছে প্রস্তুতিমূলক স্তর। সেকেন্ড হচ্ছে প্রস্তুতিমূলক স্তর 3 বছরের জন্য। আমরা পড়লাম না 5 + 3 + 3, স্যার পড়লাম তো 5 + 3 + 3, 5 × 3 = 8, 3 × 11 + 4 পড়লাম তো। বলছে তারপরে 3 বছর, তারপরে 3 বছর কি বলছে স্যার, তারপরে 3 বছর ভিত্তিমূলক স্তর। তাহলে প্রস্তুতিমূলক স্তর, প্রথম 5 বছর ভিত্তিমূলক স্তর হয়ে গেল। এবার পরের 3 বছর মানে ক্লাস 3, 4 এবং 5, ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত ওর হচ্ছে প্রস্তুতিমূলক স্তর। এগুলো কিন্তু ডিরেক্ট কোশ্চেন দিবে, প্রস্তুতিমূলক স্তর কত ক্লাস থেকে কত ক্লাস, ক্লাস 3 থেকে ক্লাস 5। বলছে এখানে পরীক্ষা স্টার্ট হলো, এখানে ওর পরীক্ষা দেওয়াটা স্টার্ট হলো, বলছে এই পরীক্ষা দেওয়াটা স্টার্ট হলো। এবং এই যে পড়াশোনাটা করবে ক্লাস 3 থেকে 5, বলছে এটা একদম পাতি মাতৃভাষায় পড়বে, পাতি মাতৃভাষায় পড়বে। হ্যাঁ, যদি কেউ ইংরেজিতে পড়তে চায় তার জন্য ইংলিশ মিডিয়াম স্কুল আছে, সে ইংলিশ মিডিয়ামে পড়ুক, কোনো অসুবিধা নেই। কিন্তু গভর্নমেন্ট বলছে আমাদের গভর্নমেন্ট স্কুলে পাতি মাতৃভাষায় সে পড়বে, বাংলাতে হলে বাংলাতে পড়বে, যদি বিহারে হয় হিন্দি ভাষায় পড়বে, অন্য জায়গায় তামিলে হলে তামিল ভাষায় পড়বে, যার যেমন যেভাবে মাতৃভাষা যেখানে আছে মাতৃভাষাতে এই ফার্স্ট যে ক্লাস 3, 4, 5 মানে প্রস্তুতিমূলক যে স্তর, সেটা তার মাদার টাঙের ওপর, মাতৃভাষার ওপরেই এই স্তরটা চলবে এবং এখান থেকেই পরীক্ষাটা স্টার্ট হবে।
ঠিক আছে, তাহলে 3, 4, 5-এ মাতৃভাষায় ও পড়াশোনা করছে, এখান থেকে পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এবার ধীরে ধীরে পরীক্ষার সাথে অভ্যস্ত হয়ে গেল, দুটো স্তর হয়ে গেল। 3 নাম্বার স্তর, তাহলে ফার্স্ট সেকেন্ড হয়ে গেল 3 নাম্বার। আবার 3 বছরে বলছে এই 3 নাম্বার স্তরকে বলা হয় মধ্যবর্তী স্তর। ঠিক আছে, 3 বছরের মধ্যবর্তী স্তর, এটাও 3 বছরে। ক্লাস 6, 7, 8 বলছে এখানে অনেক কিছু অ্যাড করা হয়েছে, বলছে এখানে অনেক কিছু অ্যাড করা হয়েছে। এক সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস ভোকেশনাল অ্যাড করা হয়েছে। ভোকেশনাল অ্যাড করা হয়েছে, এটা একটা মানে মারাত্মক রকম মানে ভালো একটা পদক্ষেপ গভর্নমেন্টের, যে ভোকেশনাল ডিপার্টমেন্টটা অ্যাড করে এটা দক্ষতার উপরে গুরুত্ব দিয়েছে। মানে দক্ষতা, পুঁথিগত বিদ্যার বাইরে গিয়ে তোমার দক্ষতার উপরে এটা গুরুত্ব দিয়েছে। ঠিক আছে, মাথায় রাখবে স্যার, এটা দক্ষতার উপরে গুরুত্ব দিয়েছে। কারণ ধরো ভোকেশনালে কী হবে, আমি কোনো মেয়ে হয়তো সেলাই কাজ শিখছে, একটা ভোকেশনাল কোর্স করছে স্কুলে, ও সেলাই শিখছে, কেউ হয়তো আঁকা শিখছে, কেউ হয়তো ফার্মিং শিখছে, কেউ হয়তো ফিশিং শিখছে, মাছ ধরা শিখছে। তো এই যে বিভিন্ন কীভাবে হয়তো আলু চাষ করতে হয়, কীভাবে মাছ ধরতে হয়, তার জন্য কি কি দরকার না দরকার, কেউ বলে মধু পাড়া, মধু সংরক্ষণ, এগুলো শিখছে। তো এগুলো হচ্ছে ওই জায়গা থেকে ওই যে স্টুডেন্টগুলো আছে তাদের প্র্যাকটিক্যাল কিছু নলেজ দিচ্ছে, যে তোমার পড়াশোনার বাইরেও তুমি কিভাবে সমাজে বিভিন্ন কার্যকলাপের সাথে যুক্ত হতে পারবে। তো এটা কিন্তু একটা মারাত্মক রকম চেঞ্জেস, এবং এটা খুব মানে হার্ডলি ওয়েলকাম এই গভর্নমেন্টের এই ডিসিশনকে। ঠিক আছে, ভোকেশনালকে অ্যাড করা হয়েছে। কম্পিউটার নলেজ দেওয়া হয়েছে, স্যার কম্পিউটার নলেজ দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে কোডিং শেখানোর কথা বলা হয়েছে, মাথায় রাখবে স্যার, কোডিংয়ের কথা বলা হয়েছে, কোডিং শেখানোর কথা। কম্পিউটার সম্পর্কে ধীরে ধীরে, একদম না যে তোমাকে হঠাৎ করে ক্লাস 6-এ গিয়ে দেখো, ভালো করে পড়বে স্যার, এই যে স্তরটা পড়ছি, এই যে চেঞ্জেসগুলো কোথায়, ক্লাস 6 থেকে 8, ক্লাস 6 থেকে 8 একদম ভালো করে, যেইটুকু স্যার এইগুলোর উপরে কোশ্চেন থাকবে, কিন্তু ক্লাস 6 থেকে 8-এ গিয়ে কি ভোকেশনাল শিখবো, এখানে স্যার কম্পিউটার নলেজ দেওয়া হবে, এখানে কোডিং শেখানো হবে, এখানে স্যার এই যে একটু আগেই বললাম দক্ষতা বা স্কিল ডেভেলপমেন্ট এখানে আসবে। ঠিক আছে, ক্রিটিক্যাল থিঙ্কিং স্যার, ক্রিটিক্যাল থিঙ্কিং ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষায় আসতে পারে যে ক্রিটিক্যাল থিঙ্কিং এটা কোন স্তরে গিয়ে অ্যাড করা হয়েছে, স্যার মধ্যবর্তী স্তরে গিয়ে অ্যাড করা হয়েছে, ক্লাস 6 থেকে 8 পর্যন্ত। এবার ক্রিটিক্যাল থিঙ্কিং কী জিনিস, ক্রিটিক্যাল থিঙ্কিং কী জিনিস বলছে, এটা তোমার চিন্তা করার বিভিন্ন দিককে কি বলবো জাগৃত করবে। মানে ধরে নাও আমি বললাম যে হরপ্পা সভ্যতা পড়ছি, বলছে হরপ্পা সভ্যতা তোমার হচ্ছে সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে। এবার তোমাকে বলছে এটা টিচাররা শেখাবে স্টুডেন্টকে, যদি ওখানে সিন্ধু নদী না থাকতো তাহলে কী রকম হতো, যদি রাজা রামমোহন রায় না আসতো তাহলে আমাদের সমাজ ব্যবস্থার উপরে কী ইফেক্ট পড়তো, যদি স্বামী বিবেকানন্দ না আসতো তাহলে সমাজ ব্যবস্থার উপরে কী পড়তো। বুঝতে পারলে, যে জিনিসগুলোর বিভিন্ন অ্যাঙ্গেল, যে প্রত্যেকটা জিনিসের বিভিন্ন অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলগুলোকে তোমাকে এখানে শেখানো হবে, চিন্তা করার ধারণাটা দেওয়া হবে, যে তুমি চিন্তা করো যে রাজা রামমোহন রায়, আমি ধরলাম রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রদ করেছেন, উমুক দুমুক সব ঠিক আছে, যদি রাজা রামমোহন রায় না থাকতেন তাহলে কি হতো আমাদের সমাজ ব্যবস্থা, ভাবো তো। তো এইভাবে শেখানো হবে। আমি তোমাকে কলম দিলাম লেখার জন্য, আমি তোমাকে দিলাম কলম ছিল বলে তুমি বোর্ডে লিখতে পারছো, যদি তোমাকে কলম না দিতাম তুমি কিভাবে আমাকে লিখে বোঝাতে, ভাবো তো কী করা যায়। এই টাইপের যে চিন্তা ভাবনা, এগুলোকে ক্রিটিক্যাল থিঙ্কিং বলে, এগুলো শেখানো হবে কিন্তু এই মধ্যবর্তী স্তরে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত। ঠিক আছে, ক্লিয়ার হলো। পরবর্তী নেক্সট কি বলছে, নেক্সট বলছে স্যার মাধ্যমিক স্তর। মাধ্যমিক স্তর মানে হচ্ছে ক্লাস 9 থেকে শুরু করে 12, ক্লাস 9 থেকে শুরু করে 12। স্যার দেখো এখানে আগে কি ছিল স্যার, 10 পর্যন্ত, তারপরে 11, 12 আলাদা, বলছে এখানে ওই গল্প নেই, এখানে একদম 9 থেকে 12 একটাই স্তরে রেখেছে, 9 থেকে 12। ঠিক আছে, এখানে বোর্ডের পরীক্ষা হবে। বলছে এখানে খুব সুন্দর একটা জিনিস অ্যাড করেছে, দেখবে আমাদের সময় জানি না পরে কি হয়েছে, কিন্তু আমাদের সময় কি হতো, 9, 10 মিলে মাধ্যমিক হতো, তারপরে 11 থেকে সিলেবাস ভাগ হয়ে যেত, আর্টস আলাদা, সায়েন্স আলাদা, কমার্স আলাদা। মানে যারা আমার ধরে নাও এরকম হয়েছে, এরকম প্রচুর বন্ধুবান্ধব আছে বা আমাদের সাথেও হয়েছে, যে কি বলতো, ধরে নাও একজন ম্যাথ খুব ভালোবাসে, কিন্তু অন্যগুলো সায়েন্সের পারে না, হয়তো ফিজিক্স পারে না, কেমিস্ট্রি পারে না, কিন্তু ম্যাথ ভালোবাসে, ম্যাথ ভালোও পারে,
কিন্তু অন্যগুলো যেহেতু পারে না সেই জন্য সায়েন্স গেল না, ও আর্টসে চলে গেল। বা একজন সায়েন্সে পড়ছে, ওর কিন্তু বায়োলজি ভালো লাগে না, ওর কিন্তু ইতিহাস ভালো লাগে, ম্যাথ ভালো লাগে, ফিজিক্স ভালো লাগে, কিন্তু কেমিস্ট্রি ভালো লাগে না বা বায়োলজি ভালো লাগে না। ও কিন্তু ওর জায়গাতে ও চাইছিল আমি যদি এটা না থেকে আমি যদি জিওগ্রাফি পড়তাম আমার খুব ভালো লাগতো বা হিস্ট্রি পড়তে। বলছে এটা করা যেত না আগে, তোমাকে সায়েন্স নিলে সায়েন্সেরগুলোই পড়তে হবে, আর্টস নিলে আর্টসেরগুলোই পড়তে হবে। এখন বলছে আর একটাকেই তুলে দেওয়া হয়েছে, কোনো স্ট্রিম ডিভিশন থাকবে না, কোনো তোমার হচ্ছে গিয়ে কী বলে বাংলা এটাকে বিভাগ ভিত্তিক যে তোমার হচ্ছে মানে সাবজেক্ট এটা থাকবে না, যে যেটা পারে সেটা নিয়ে পড়বে। আমার ম্যাথ ভালো লাগে ম্যাথ নেব, তার সাথে আমার ভূগোল ভালো লাগে আমি ভূগোল নেব, ইতিহাস ভালো লাগে ইতিহাস নেব। তার মানে সায়েন্স আর্টসের ব্যাপারটা থাকলো না বা কমার্সের ব্যাপার থাকলো না, তোমার যেটা যেটা সাবজেক্ট ভালো লাগে তুমি সেটা সেটা সাবজেক্ট পড়ো। বেস্ট 5 পড়বে তো বেস্ট 6 পড়বে তো, তোমার বেস্ট অফ 5 তোমার যেটা ভালো লাগে, ম্যাথের সাথে হিস্ট্রি নাও, ম্যাথের সাথে জিওগ্রাফির সাথে বায়োলজি নাও, তোমার যা ইচ্ছা তাই নাও। ঠিক আছে, তাহলে ওই চিন্তাভাবনার বাইরে আমরা বেরিয়ে আসতে চাইছি, যেখানে সায়েন্সের শুধু সায়েন্স পড়বে, আর্টসের শুধু আর্টস পড়বে, এরকম চিন্তাভাবনার বাইরে বেরিয়ে আসতে চাইছি। ঠিক আছে, তাহলে এখানে যে বিভাগ ভিত্তিক যে চিন্তাভাবনা এটাকে খারিজ করে দেওয়া হলো। আর কি স্যার বলা হলো, এখানে একটা বিদেশি ভাষা, একটা ফরেন ল্যাঙ্গুয়েজ তোমাকে পড়তে হবে, যে কোনো একটা তোমাকে ফরেন ল্যাঙ্গুয়েজ পড়তে হবে, ইংলিশ হতে পারে, অন্য কিছু হতে পারে, ফার্সি হোক যাই হোক, একটা ফরেন ল্যাঙ্গুয়েজ তোমাকে এখানে পড়তে হবে। ঠিক আছে, একটা ফরেন ল্যাঙ্গুয়েজ পড়তে হবে। তাহলে আগে দেখো তো আমরা মাতৃভাষায় পড়ার কথা পড়েছিলাম না, মাতৃভাষায় পড়ার কথা স্যার পড়েছিলাম তো, কোথায় জানো, এখানে না পরের পেজে দেখো, বলেছিলাম মাতৃভাষায় শিক্ষা কোথায়, প্রস্তুতিমূলক স্তরে, প্রস্তুতিমূলক স্তরে ক্লাস 3 থেকে 5 পর্যন্ত বলেছিলাম মাতৃভাষায় শিক্ষা। ঠিক আছে, এবার স্যার যখন ও 9 থেকে 12-এ চলে গেল, মাধ্যমিক স্তরে চলে গেল, বলছে যে এবার ওকে গিয়ে মাতৃভাষার শিক্ষা তো মানে তোমার তো নিজের ল্যাঙ্গুয়েজে চলছে, তার সাথে সাথে একটা ফরেন ল্যাঙ্গুয়েজও কিন্তু নিতে হবে। ঠিক আছে, ত্রিভাষা পলিসি কিন্তু আসছে, ত্রিভাষা পলিসি এখান থেকে মাথায় রাখবে, ত্রিভাষা পলিসি মানে তোমার মাতৃভাষায় পড়তে হবে, এক তোমার হচ্ছে ইংরেজি নিতে হবে মানে ফরেন ল্যাঙ্গুয়েজ নিতে হবে, আর একটা হচ্ছে গিয়ে হিন্দি, হিন্দিটাকেও মানে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে নিতে হবে, ত্রিভাষা এটা পলিসি। আচ্ছা, এটা গেল। এবার স্যার আমাদের তাহলে কমপ্লিট হয়ে গেল স্যার 5 + 3 + 3 + 4, দেখো 9, 10, 11, 12, 4, 5 + 3 + 3 + 4। আর একবার রিভিশন করে নিই স্যার, 5 মানে প্রাক প্রাইমারি 3 বছর 1, 2 হয়ে গেল 5, 3 মানে 3, 4, 5 পরের স্তর, তারপরে 6, 7, 8 তারপরের স্তর, তারপরে 9 থেকে 9, 10, 11, 12 লাস্ট স্তর। তাহলে 4টে স্তরে আমরা ডিভিশন করে নিলাম। এবার পড়ব গ্র্যাজুয়েশনের কথা। বলছে এখানেও একটু চেঞ্জ করা হয়েছে, গ্র্যাজুয়েশনেও কিছু চেঞ্জ করা হয়েছে। আগে গ্র্যাজুয়েশন হতো 3 বছরের, বলছে এখন না, এখন 4 বছরের গ্র্যাজুয়েশন হবে। এবং অদ্ভুত চেঞ্জ, খুব সুন্দর চেঞ্জ, এটা একদম দারুণ একটা চেঞ্জ করেছে গ্র্যাজুয়েশনে। কি দেখো, বলছে 4 বছরে গ্র্যাজুয়েশন হবে, প্রথম বছর, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, 4 বছরে গ্র্যাজুয়েশন হবে এবং এটাতে মাল্টিপুল এক্সিস্ট এবং মাল্টিপুল এন্ট্রি পয়েন্ট থাকবে। মানে ভালো করে মন দিয়ে বোঝো, বলছে আগে যেমন কি হতো, ধরে নাও আমি নিজের কথা বলছি, ধরে নাও আমি গ্র্যাজুয়েশনে ভর্তি হলাম, ম্যাথ অনার্স নিয়ে ভর্তি হলাম, আমি 2 বছর পড়লাম, তারপর আমার ভালো লাগছে না, আমি চলে গেলাম বাইরে কাজ করতে, কাজ টাজ করলাম 1-2 বছর, ছেড়ে দিয়েছি কিন্তু কলেজ। 2 বছর পর আবার ব্যাক এসে আবার মনে হলো যে না আমি আবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, তখন আমাকে কিন্তু আবার ফার্স্ট ইয়ার থেকে ভর্তি হতে হতো, তাই তো? এমন তো হবে না আমি 2 বছর করে চলে গেছি, থার্ড ইয়ারে এসে আবার 2 বছর পর ভর্তি হবো, তা তো হবে না, আমাকে আবার ফার্স্ট ইয়ারে ভর্তি হতে হবে, দিয়ে আবার পুরোটা কমপ্লিট করতে হবে। বলছে এখন এটা চেঞ্জ করে দিয়েছে, বলছে আর ওরকম ব্যাপার নেই, তুমি যখন ইচ্ছা যে ইয়ারে ভর্তি হতে পারে, মানে যখন ইচ্ছা মানে এরকম যে তুমি ফার্স্ট ইয়ার কমপ্লিট করে নিলে, তারপরে তুমি হয়তো পড়লে না, ছেড়ে দিলে, তুমি ফার্স্ট ইয়ার কমপ্লিট করলে মানে তখনও তুমি গ্র্যাজুয়েট, তোমার যে সার্টিফিকেটটা দেওয়া থাকে, তুমি যে মার্কশিটটা পাবে না, তার নাম হবে সার্টিফিকেট। দেখো 4টা ইয়ারে মার্কশিটের আলাদা আলাদা নাম আছে। বলছি প্রথম বছর তুমি যখন কমপ্লিট করলে তোমাকে যে মার্কশিটটা দিল তার নাম সার্টিফিকেট, তুমি 1 বছর পরেই বন্ধ করে দিতে পারো, তোমার কাছে সার্টিফিকেট থাকলো। ঠিক আছে, আচ্ছা যখন তুমি সেকেন্ড ইয়ার কমপ্লিট করবে তখন যে তুমি পাবে সার্টিফিকেটটা, তার নাম হয়ে গেল ডিপ্লোমা। তুমি যখন সেকেন্ড বছর কমপ্লিট করলে তোমার ডিপ্লোমা কমপ্লিট হয়ে গেল, তার মানে তুমি যদি 2 বছর পরে ছেড়ে দিলে তাহলে তোমার কাছে ডিপ্লোমা পর্যন্ত কমপ্লিট হয়ে আছে।
ঠিক আছে, তুমি 2 বছর পড়ে ছেড়ে দিলে, তারপরে হচ্ছে 2 বছর ঘুরে টুরে আসলে, আবার তোমার মনে হলো আমি পড়বো, তাহলে তুমি 3 বছরে যখন যাবে তুমি কিন্তু অলরেডি ডিপ্লোমা নিয়েই আছো, 3 বছরে তুমি এই 3rd ইয়ারে ভর্তি হবে। তো এখানে যখন 3rd ইয়ার যখন কমপ্লিট হবে তুমি ডিগ্রি পাবে, ডিগ্রি, ঠিক আছে, ডিগ্রি পেয়ে গেলে। আচ্ছা, তারপরে যখন তুমি 4th ইয়ার কমপ্লিট করবে তখন তুমি পেয়ে যাবে রিসার্চ, তুমি রিসার্চ পাবে, যে সার্টিফিকেট পাবে ওখানে রিসার্চ লাগা থাকবে, রিসার্চ গ্র্যাজুয়েশন, ঠিক আছে। ডিগ্রি গ্র্যাজুয়েশন, তুমি ডিগ্রি কমপ্লিট হলো গ্র্যাজুয়েশনে, ডিপ্লোমা কমপ্লিট হলো, সার্টিফিকেট কমপ্লিট হলো, ডিপ্লোমা কমপ্লিট হলো, ডিগ্রি কমপ্লিট হলো, রিসার্চ কমপ্লিট হলো। তুমি যে কোনো স্তরে ব্রেক করতে পারো, যে কোনো স্তর। তুমি ডিগ্রি পড়ে আর করলে না, 4th ইয়ার করলে না, তোমার ডিগ্রি পর্যন্ত থেকে গেল। তুমি ধরো না গভর্নমেন্ট জব দিবে, অ্যাপ্লাই করবে, এবার হ্যাঁ গভর্নমেন্ট হচ্ছে স্যার আমাদের ধরো নাও আমি এনটিপিসি অ্যাপ্লাই করবো, গ্র্যাজুয়েট অ্যাপ্লাই করব, তো ওখানে গ্র্যাজুয়েট, এবার স্যার গ্র্যাজুয়েট কেউ ধরে নাও 1st ইয়ার পড়ে ছেড়ে দিয়েছে, ও এনটিপিসির নোটিফিকেশান লেখা আছে যে গ্র্যাজুয়েট হতে হবে ক্যান্ডিডেটকে, তাহলে ও বলবে আমি তো 1 বছর সার্টিফিকেট তো পেয়ে গেছি, আমি তো গ্র্যাজুয়েট, বলছে না হবে না। জবের জন্য পরীক্ষার বিভিন্ন এই যে চাকরির পরীক্ষার জন্য তোমাকে মিনিমাম ডিগ্রি এই সার্টিফিকেটটা থাকতে হবে, মানে তোমাকে 3 বছর মিনিমাম গ্র্যাজুয়েশন করতে হবে, ডিগ্রি পর্যন্ত সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে, পরীক্ষার রেসপেক্টে ডিগ্রি পর্যন্ত থাকতে হবে। তারপরে তুমি ইচ্ছা হলে রিসার্চ করতে পারো, না ইচ্ছা হলে নাও করতে পারো, ডিগ্রি পর্যন্ত তোমাকে থাকতে হবে, এটা তোমার বিভিন্ন পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল। এবার বোঝা গেছে স্যার, তাহলে তুমি যে কোনো জায়গাতে কিন্তু এন্ট্রি করতে পারো, যে কোনো জায়গা থেকে এক্সিট করতে পারো, ঠিক আছে। এবার স্যার পোস্ট গ্র্যাজুয়েশন, পিজি, পোস্ট গ্র্যাজুয়েশনের কথা। স্যার পোস্ট গ্র্যাজুয়েশন আগে কি হতো, গ্র্যাজুয়েশন 3 বছর, পোস্ট গ্র্যাজুয়েশন 2 বছর, টোটাল 5 বছর। এখনও সেম, তুমি হচ্ছে গ্র্যাজুয়েশন যদি 4 বছর করে নাও, 4 বছর গ্র্যাজুয়েশন করে নিলে তোমাকে পোস্ট গ্র্যাজুয়েশন 1 বছর করতে হবে, হয়ে গেল 5 বছর। আর তুমি যদি 3 বছর করেই পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য অ্যাপ্লাই করে দাও বা ভর্তি হয়ে যাও, তাহলে তোমাকে 2 বছর পোস্ট গ্র্যাজুয়েশন করতে হবে, মানে তোমাকে টোটালে 5 বছরই করতে হচ্ছে। তুমি যদি 3 বছর গ্র্যাজুয়েশন করে চলে যাও পোস্ট গ্র্যাজুয়েশনে, তোমাকে তোমার হচ্ছে 2 বছর গ্র্যাজুয়েশন করতে হবে। আর তুমি যদি এখানে 4 বছর কমপ্লিট করে যাও এমএ পড়তে, তাহলে কিন্তু তোমাকে 1 বছর করতে হবে, এমএ হোক এমএসসি হোক যাই হোক, এখন তো সব একই, তুমি যা ইচ্ছা যে কোনো সাবজেক্ট নিয়ে করতে পারো, যে কোনো সাবজেক্ট নিয়ে অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই, বোঝা গেল। আচ্ছা চলে আসি পরবর্তী পেজে। বলছে কি কি পরিবর্তন এসছে, মেজর কি কি পরিবর্তন এসছে, অসাধারণ কিছু পরিবর্তন এসছে। দেখো বলছে রেজাল্ট, আগে রেজাল্ট কেমন আসতো, আগে রেজাল্ট আসতো আমি 100-তে 70 পেয়েছি, কে নাম্বারটা দিয়েছে, আমি কতগুলো ঠিক করেছি ভুল করেছি তার রেসপেক্টে আমি 100-তে 70 পেয়েছি, এই আমার নাম্বার, এটাই তো। বলছি এখন না, এখন চেঞ্জ হয়ে গেছে সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, মানে এখন একটা নম্বর আসবেই, একটা তোমার পরীক্ষার উপরে নম্বর তো আসবেই, ঠিক আছে, তার সাথে সাথে আরও কিছু জিনিস অ্যাড করা হয়েছে। কি অ্যাড করেছে, সেলফ, নিজে তুমি নিজেকে নাম্বার দিবে, মানে বুঝতে পারছো, আমি পরীক্ষা দিব, একটা পোর্শন থাকবে নাম্বারে যেখানে আমাকে নিজেকেই নাম্বার দিতে হবে, যে আমি 10-এ কত পাচ্ছি, আমি নিজেকে কত নাম্বার দিব, 10-এ 10 দিব, 9 দিব, 8 দিব। বলছি এটা স্যার কী দরকার, সবাই তো নিজেকে 10-এ 10ই দিবে। বলছে বলছে জীবনের এরকম অনেক সিচুয়েশান আসবে যেখানে তোমাকে নিজের ডিসিশন নিজে নিতে হবে, তোমাকে নিজে রিয়ালাইজ করতে হবে যে রাত্রের অন্ধকারে দাঁড়িয়ে হয়তো আমি সারাদিন পাপ করলাম, নিজের তো রিগ্রেট ফিল হবে। তুমি যতই বাইরে দেখাও যে আমি এটা ওটা করেছি, তুমি যখন নিজে ভাববে দেখবে একটা রিগ্রেট ফিল হচ্ছে যে আমি এটা ঠিক করিনি, আমি এটা ভুল করেছি, আমার এটা করা ঠিক হয়নি, আমার ক্ষমা চাওয়া উচিত। তো এই রিগ্রেটটা তুমি যদি স্কুল লেভেল থেকে যাতে তুমি ফিল করতে পারো, সেই জন্য কিন্তু এই পোর্শনটা চালু করা হয়েছে যে তুমি নিজেকে নাম্বার দাও। তুমি 10-এ 10 দিবে তো দাও, কিন্তু তুমি কিসের ভিত্তিতে দিচ্ছ তোমাকে নিজেই বুঝতে হবে যে আমি 10 দিচ্ছি, 9 দিচ্ছি, নিজেকে কেন দিচ্ছি, আমি কেন। তুমি আজকে দিবে, আরেকদিন দিবে, 6 মাস পর দিবে, পরের বছর দিবে, কিন্তু একটা সময় তোমার রিগ্রেট ফিলটা নিজে থেকে আসবে। বলছে এই তোমার চিন্তাভাবনাটাকে ডেভেলপ করার জন্য এটা নিয়ে আসা হয়েছে। এবার স্যার এটা কি সম্ভব কখনো যে আমাকে নাম্বার কম দিব? বলছে হ্যাঁ। এবার এটার জন্য সিলেবাস কিভাবে তৈরি করছে গভর্নমেন্ট, এনসিইআরটি কিভাবে সিলেবাস দিচ্ছে, কিভাবে ছাত্রদেরকে স্কুলে ট্রেন করা হবে, পড়ানো হবে, তার উপর ডিপেন্ড করছে যে ওই ছাত্রটা নিজেকে কতটা রিয়ালাইজ করতে পারছে। দেখবে এনসিইআরটির বইগুলো খুব সুন্দরভাবে তৈরি করা, এত সুন্দর উদাহরণ গল্প দিয়ে বানিয়েছে, তোমাকে রিগ্রেট ফিল করাতে বাধ্য। তো ওইভাবেই সিলেবাস কিন্তু বানানো হচ্ছে এখন। যদিও তো বললাম কতটা গ্রাউন্ড লেভেলে কতটা এটা অ্যাপ্লিকেবল হবে সেটা মানে একটা ভাবার বিষয়, কিন্তু জিনিসগুলো খুব সুন্দর নিয়ে আসা হয়েছে। দ্বিতীয় হচ্ছে
তোমার রেজাল্ট তোমার বন্ধুও দিবে, মার্ক দিবে তোমাকে, মানে আমার রেজাল্ট আমার ক্লাসরুমে আমার যে ক্লাসমেট আছে তারাও আমাকে নাম্বার দেবে যে আমি তাদের সাথে কেমন ব্যবহার করেছি গোটা বছর ধরে। তো এটা কি দেখাচ্ছে বলো তো? মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে তোমাকে। এটা আমাকে বাধ্য করছে যে তুমি ছোট থেকেই শেখো যে আরও বন্ধু বান্ধবের সাথে ভালো করে কিভাবে ব্যবহার করতে হয়। তুমি তো ভাববে আমি ওর সাথে ঝগড়া করছি তো আমাকে নাম্বার দিবে না, তার মানে তোমাকে ওর সাথে ভালো ব্যবহার করে চলতে হবে। এটা তোমাকে সেই ব্যবহারটা শেখাবে, বোঝা গেল? তাহলে বন্ধু নাম্বার দিবে, তাছাড়া শিক্ষকও তোমাকে কিন্তু একটা, তোমার ক্লাস যে টিচার সেও তোমাকে একটা নাম্বার দিবে যে তুমি সারা বছর ধরে তার ক্লাসে কীরকম বিহেভিয়ার করেছো, কেমন পারফরমেন্স করেছো, তার উপরে সেও কিন্তু একটা নাম্বার দিবে। ওভারঅল কাউন্ট হবে তোমার হচ্ছে গিয়ে তোমার রেজাল্টের ওপর, বোঝা গেল? আচ্ছা কি কি, এটা একটা চেঞ্জ হয়েছে। আচ্ছা তারপরে ভোকেশনাল চেঞ্জ হয়েছে, বললামই স্যার ভোকেশনাল চেঞ্জ হয়েছে। তারপরে হচ্ছে আর একটা খুব সুন্দর গভর্নমেন্ট, মানে কতটা করেছে জানি না, গভর্নমেন্ট বলেছে যে আমাদের যে শিক্ষাক্ষেত্রে যে বাজেট ছিল সেটা জিডিপির 1.6% ছিল প্রথমে, বলছে এখন এটাকে বাড়িয়ে আমরা 6% নিয়ে আসবো, মানে আমাদের টোটাল দেশের যা জিডিপি তার 6% আমরা এটা শিক্ষাক্ষেত্রে খরচা করব, এটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বলছে। এবার কতটা করবে সেটা পরের ব্যাপার। স্কুল ফিস, এটা একটা গভর্নমেন্টের আর একটা ভালো একটা পদক্ষেপ যে স্কুল ফিসটাকে কন্ট্রোল করা। বলছে স্কুল ফিস একটা লেভেল পর্যন্ত, বলছে বিভিন্ন বেসরকারি স্কুলগুলো যা ইচ্ছা তাই ফিস নিচ্ছে, 5 লাখ 10 লাখ, বলছে গভর্নমেন্ট বলছে না এটার উপরে একটু রাশ টানতে হবে, একটা ফিক্সড, এমন তো হবে না যে সরকারি স্কুলের মতো ওরাও কম নিবে না, কম নিবে না, কিন্তু স্কুলের লেভেল অনুযায়ী স্কুলকে একটা মাপ কাঠিয়ে দেবে, এর থেকে বেশি তুমি ফিস নিতে পারবে না, এর থেকে তোমাকে কমে নিতে হবে। বলছি এটা নিয়েও গভর্নমেন্ট ভাবনা চিন্তা করবে, ঠিক আছে? তাহলে স্কুল ফিস, বিভিন্ন বিভাগ, বলছে বিভিন্ন ডিপার্টমেন্ট চালু করবে গভর্নমেন্ট। বোঝা গেল কি ডিপার্টমেন্ট স্যার? বলছে একটা স্কুলের বিভিন্ন ডিপার্টমেন্ট থাকবে, তারা আলাদা আলাদা কাজ দেবে যে স্টুডেন্টের এই দিকগুলো কেমন চলছে, তাদের বিহেভিয়ার কেমন চলছে, তারা পড়াশোনা কেমন করছে, আলাদা আলাদা ডিপার্টমেন্ট এগুলোকে নজর রাখবে। যে হয়তো 3-4 জন টিচার দিয়ে একটা ডিপার্টমেন্ট বানিয়েছে, যে এদের কাজ হচ্ছে যে ছেলেগুলো স্পোর্টে কেমন করছে, গানের দিকে কেমন আছে, বিভিন্ন যে সামাজিক কার্যকলাপ আছে সেইগুলোতে এদের কেমন মনোযোগ, তো বিভিন্ন জিনিসগুলোকে বিভিন্ন ডিপার্টমেন্ট আলাদা আলাদাভাবে পর্যবেক্ষণ করবে, এটাও কিন্তু বানাবে, ঠিক আছে? আর কি করেছে স্যার? এমফিল, বলছে এমফিল, দেখবে এমফিলটাকে পুরোপুরি তুলে দিয়েছে, বাতিল করে দিয়েছে, বলছে কোনো এমফিল হবে না আর, আগে এমফিল হতো, বলছে এমফিল আর হবে না, এমফিলকে বাতিল করে দিয়েছে গভর্নমেন্ট, এমফিল আর হবে না। তারপরে কি করেছে স্যার? জিআর মানে হচ্ছে স্যার তোমার হচ্ছে এনরোলমেন্ট রেশিও, গ্রস এনরোলমেন্ট রেশিও, বলছে স্টুডেন্ট স্কুলে কতটা ভর্তি হচ্ছে, এই যে রেশিওটা এনরোলমেন্ট রেশিও, বলছে এটা 2035 সাল আস্তে আস্তে আপ টু 50% পর্যন্ত নিয়ে যেতে হবে, 50% পর্যন্ত এটাকে ইনক্রিজ করতে হবে 2035 আস্তে আস্তে, এটা ঠিক আছে, এটাকে মাপকাঠি করে দিয়েছে। আর স্যার বলেছে যারা শিক্ষক থাকবেন, শিক্ষক তাদেরও একটা ট্রেনিং হবে, যেটাকে আমরা বিএড বলি, বিএড বলি নর্মালি স্কুলের ক্ষেত্রে, হায়ার সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে আমরা বিএড বলি। তো বলছে এই যে স্কুলদের যে শিক্ষকদের তাদেরও 4 বছরের একটা প্রশিক্ষণ দিতে হবে, দেখো এখন 2 বছর, বলছে 4 বছর তাদেরকে শিক্ষা দিতে হবে, কারণ এতগুলো চেঞ্জেস হচ্ছে, শুধু তো স্টুডেন্টদেরকে চেঞ্জ করলে হবে না, শিক্ষকদেরকেও চেঞ্জ করতে হবে, শিক্ষকদেরকেও ট্রেন করাতে হবে। একটা বাচ্চা ছেলেকে যে আমি এতগুলো দিক থেকে কিভাবে তুলবো, কিভাবে তাকে একদম প্রাইমারি স্কুলে যারা টিচার রয়েছে একদম খেলাধুলা থেকে শুরু করে আমি কিভাবে তাকে ধীরে ধীরে স্কুলের প্রতি আকর্ষণ বাড়াবো, যারা সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি টিচার রয়েছে তাদেরকে দেখতে হবে যে কিভাবে আমরা ধীরে ধীরে তাদেরকে স্কুলের পড়াশোনার সাথে, এই যে নতুন নতুন নিয়ম চালু করেছে, এতগুলো ডিপার্টমেন্ট চালু করেছে, ভোকেশনাল থেকে শুরু করে আরও বিভিন্ন জিনিস, এই কম্পিউটার কোডিং এগুলোতে কিভাবে ইনভলভ করব, তার জন্য তো স্কুল টিচারদেরকেও ট্রেন করতে হবে, বলছে 4 বছরের ট্রেনিং হবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের টোটাল কিছু কোশ্চেন, মানে থিওরি, নর্মাল কিছু বেশি ডিটেল, প্রচুর জিনিস এর মধ্যে অ্যাড করা আছে, প্রচুর জিনিস আছে। আমাদের যেহেতু পরীক্ষার লেভেল বুঝতে হবে যে আমরা সিডির পরীক্ষা দিতে যাচ্ছি, তো আমরা এইটুকুটা করলে তোমার এনাফ, ঠিক আছে? হ্যাঁ, এবার আমাকে এমসিকিউ সলভ করব, এমসিকিউ হয়ে গেলে তোমার মোটামুটি স্যার যেটুকুটা বললাম নোট ডাউন করে নাও, আর এমসিকিউগুলো স্যার নোট ডাউন করে নিবে, তুমি এর বাইরে কোশ্চেন আসবে না, এইটুকুটা বিশ্বাস রাখো, এর বাইরে কোশ্চেন আসবে না। চলো এবার এমসিকিউ করি। আসি স্যার এমসিকিউ, দেখো প্রথম কোশ্চেন
বলছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এক মিনিট স্যার, বলছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কোন বছর প্রকাশিত হয়? স্যার ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কোন বছর প্রকাশিত? 2020 সালেই প্রকাশিত হয়। ঠিক আছে, যদিও এখানে কোশ্চেনে দিয়ে দিয়েছে 2020, আমার এটা পরীক্ষা হলে নাও দেওয়া থাকতে পারে। বলছে ন্যাশনাল এডুকেশন পলিসি, বর্তমান ন্যাশনাল এডুকেশন পলিসি কোন বছর প্রকাশিত হয়েছে? 2020 সালে প্রকাশিত হয়েছে বলে দিল। ঠিক আছে, চলে আসি দ্বিতীয় কোশ্চেন, চলে আসি স্যার দ্বিতীয় কোশ্চেন। এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুসারে নতুন শিক্ষা ব্যবস্থার কাঠামো কি? স্যার কাঠামো কি স্যার? অপশন নাম্বার বি, অপশন নাম্বার স্যার বি 5+3+3+4। ঠিক আছে, 5+3+3+4 জানো স্যার তোমরা এগুলো। পরের কোশ্চেন, ফান্ডামেন্টাল স্টেজের মেয়াদ কত বছর? 5 বছর। একটু আগেই বললাম না, ফান্ডামেন্টাল স্টেজ মানে হচ্ছে ভিত্তিমূলক স্তর, 5 বছর। ভিত্তিমূলক স্তর কত বছর স্যার? 5 বছর। অপশন নাম্বার বি 5 বছর। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেন। দেখো, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কোন বয়স থেকে ফর্মাল এডুকেশন গণনা শুরু হয়? আচ্ছা হ্যাঁ, এটা কথা স্যার বলা হয়নি। দেখো প্রথমে মনে করো বলেছিলাম 10+2 যখন 12 বছরের ছিল তখন 6 বছর থেকে তুমি স্কুলে যাচ্ছিলে। বলছে এখন 3 বছর আগে থেকে 15 বছরের হয়ে গেছে তো, 5+3+3+4 15 বছর। বলছে 3 বছর আগে থেকে প্রাক প্রাইমারিতে যেতে হচ্ছে, তার মানে 3 বছর থেকে তোমার স্কুল যাওয়া শুরু। তোমার যখন বয়স 3 তখন থেকেই তুমি স্কুল যাওয়া শুরু করছো প্রাক প্রাইমারিতে খেলাধুলার জন্য। তাহলে এই যে কত বছর থেকে তোমার স্টার্ট হচ্ছে স্যার? 3 বছর থেকে। 3 বছর থেকে। দেখো ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কোন বয়স থেকে ফর্মাল এডুকেশনের গণনা শুরু হয়? 3 বছর থেকে। একটা বাচ্চার বয়স যখন 3 বছর তখন থেকেই শুরু হয়ে যায়। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেন। বলছে ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী শিক্ষাদানের মূল ভাষা কোন স্তর পর্যন্ত মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা হওয়া পরামর্শ দেওয়া হয়েছে? স্যার বলো তো, তখনই পড়লাম না স্যার, মাতৃভাষায় হওয়া কত দূর পর্যন্ত বলেছে? 5 পর্যন্ত না, ক্লাস 5 পর্যন্ত বলেনি? ক্লাস 5 পর্যন্ত তো বলেছে যে মাতৃভাষায় হবে, ক্লাস 5 পর্যন্ত বলেছে না মাতৃভাষায় হবে। তাহলে স্যার কত দূর বলেছে? ক্লাস 5 পর্যন্ত। 3, 4, 5 বলেছে মাতৃভাষায় নিতেই হবে। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি। এনইপি 2020 অনুসারে উচ্চশিক্ষায় কত বছরের ডিগ্রি কাঠামো প্রস্তাব করা হয়েছে? ডিগ্রি কাঠামো কত বছরে প্রস্তাব করা হয়েছে স্যার? মানে গ্র্যাজুয়েশন কত বছরে প্রস্তাব করা হয়েছে? 4 বছর। গ্র্যাজুয়েশন 4 বছর। দেখো মাল্টিপল এক্সিট পয়েন্ট। ঠিক আছে, একটু আগেই বললাম 4 বছরের স্যার গ্র্যাজুয়েশন। পরের কোশ্চেন, এনইপি 2020 অধীনে কোন সংস্থা শিক্ষার মান তদারকি করবে? স্যার কোন সংস্থা শিক্ষার মান তদারকি করবে স্যার? স্যার করবে হচ্ছে স্যার পরখ। অপশন নাম্বার সি পরখ। এই সংস্থাটা, এগুলো স্যার দু একটা ইনফরমেশন এমসিকিউ থেকে মুখস্থ রাখবে। পরখ এই সংস্থাটা হচ্ছে শিক্ষার মান তদারকি করবে, পরখ সংস্থাটা। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি। এনইপি 2020 অনুযায়ী শিক্ষক প্রশিক্ষণের যোগ্যতা কি হবে? স্যার শিক্ষক প্রশিক্ষণের যোগ্যতা কি হবে স্যার? শিক্ষক প্রশিক্ষণের যোগ্যতা স্যার এই যে দেখো অপশন নাম্বার বি 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড। 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড হবে। ঠিক আছে, 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড, গ্র্যাজুয়েশনের সাথেই বিএড করে নিতে হবে। 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড দেখবে। তুমি যদি 3 বছর করো, 3 বছরের সাথে সাথে তার সাথে 1 বছর তুমি হচ্ছে ডিরেক্ট বিএড করে নিতে পারো। কোন নীতি অনুযায়ী এনইপি 2020 শিশুদের এক্সপেরিমেন্টাল লার্নিংয়ে গুরুত্ব দেয়? এক্সপেরিমেন্টাল লার্নিংয়ে গুরুত্ব দেয় স্যার কি? দেখো অপশন দিয়েছে রোড লার্নিং, অ্যাক্টিভিটি বেস লার্নিং। অ্যাক্টিভিটি বেস লার্নিং। অ্যাক্টিভিটি বেস লার্নিং মানে হচ্ছে আমি গিয়ে অ্যাক্টিভিটি করে আমি লার্নিং করব, শিক্ষা। এই যে বললাম না প্রাথমিক স্তর থেকে শুরু করে। বলছে কোন নীতি অনুযায়ী এনইপি 2020 শিশুদের এক্সপেরিমেন্টাল লার্নিংয়ের গুরুত্ব দেয়? এক্সপেরিমেন্টাল লার্নিং মানে কি? আমি যাব থেকে এক্সপেরিমেন্ট করে আমি শিক্ষা নেব, এটাই তো বলা হয়েছে এডুকেশন পলিসিতে। তাহলে স্যার কি অ্যাক্টিভিটি বেস লার্নিং হয়ে যাবে আমাদের অ্যান্সার অপশন নাম্বার বি। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেন। এনইপি 2020 অনুযায়ী ইসিসিইর পূর্ণরূপ কি? স্যার ইসিসিইর পূর্ণরূপ হচ্ছে স্যার অপশন নাম্বার এ দিয়েছে আর্লি চাইল্ড কেয়ার অ্যান্ড এডুকেশন,
আর্লি চাইল্ড কগনিটিভ এডুকেশন, এলিমেন্টারি কেয়ার কারিকুলাম এডুকেশন, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন স্যার ECCE। আর এক মিনিট আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, অপশান নাম্বার ডি স্যার আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। ঠিক আছে, চলো চলে আসি পরের কোশ্চেন। স্যার এনইপি 2020 অনুযায়ী কোন ভাষানীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে? স্যার তখনই বললাম থার্ড 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, ত্রিভাষানীতি, থার্ড ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, অপশান নাম্বার সি 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পরের কোশ্চেন, এনইপি 2020 GER এর পূর্ণরূপ কি? স্যার মনে করো স্যার GER এর পূর্ণরূপ বলা হয়েছে স্যার, বলেছি দেখো বলেছি স্যার গ্রস এনরোলমেন্ট রেশিও, বললাম না গ্রস এনরোলমেন্ট রেশিও অনুযায়ী 2035-এর মধ্যে 50% নিয়ে যেতে হবে, তাহলে স্যার এটাই GER গ্রস এনরোলমেন্ট রেশিও। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেন। এনইপি 2020 অনুযায়ী কোন স্তরে ভোকেশনাল এডুকেশন শুরু করা হবে? বলো তো স্যার কোন স্তরে ভোকেশনাল শুরু করা হবে? কোন ক্লাস থেকে? মনে করো স্যার ভোকেশনাল শুরু করব কোন ক্লাস থেকে স্যার? কোন ক্লাস থেকে স্যার? ক্লাস 6 থেকে শুরু করব ভোকেশনাল, ক্লাস 6 থেকে শুরু করব ভোকেশনাল, 6, 7, 8। এনইপি 2020 অনুযায়ী কোন প্রতিষ্ঠান টিচার এডুকেশন পরিচালনা করবে? মানে শিক্ষকদের যে এডুকেশন সেটা পরিচালনা করবে কোন সংস্থা স্যার? কোন সংস্থা? NCTE, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, NCTE। কুকুরগুলো চিল্লাচ্ছে। ঠিক আছে, NCTE এই সংস্থাটা হচ্ছে টিচারদের এডুকেশন পরিচালনা করবে। এনইপি 2020 অনুযায়ী স্কুলের পাঠ্যক্রম কোনটি যুক্ত করা হয়েছে? স্যার কোনটা? কোডিং ফ্রম ক্লাস 10 না স্যার, কোডিং ফ্রম ক্লাস 6। দেখো এটা পড়লাম আমরা, মনে করো কোডিং বললাম না, কম্পিউটার কোডিং এগুলোকে অ্যাড করা হয়েছে, কোডিং ফ্রম ক্লাস 6 অ্যাড করা হয়েছে। এনইপি 2020 অনুযায়ী কোন সংস্থা শিক্ষানীতি বাস্তবায়নের তরফদারি করবে? শিক্ষানীতি বাস্তবায়নের তরফদারি করবে স্যার মিনিস্ট্রি অফ এডুকেশন, মিনিস্ট্রি অফ এডুকেশন, মিনিস্ট্রি অফ এডুকেশন। ঠিক আছে, MOH মিনিস্ট্রি অফ এডুকেশন। আর স্যার এই যে দেখতে পাচ্ছ MHRD ভুল করে দিও না কিন্তু, ঠিক আছে, এটা ভুল করে, এটা কিন্তু আগে ছিল, এখন কিন্তু মিনিস্ট্রি অফ এডুকেশন। হায়ার এডুকেশনে মাল্টিপল এন্ট্রি এক্সিট সিস্টেম চালু করার উদ্দেশ্য কি স্যার? উদ্দেশ্য কি? ড্রপ আউট রেট কমানো, একদম ঠিক, অপশন নাম্বার বি ড্রপ আউট রেট কমানো, যাতে করে স্কুল ছুট না হয়, কলেজ ছুট না হয়, যে ছেড়ে দিলাম আবার প্রথম থেকে, এগুলো যেন না হয়। তুমি বন্ধ করেছো আবার এসে নতুন করে তারপর থেকে শুরু করো, তাহলে ড্রপ আউট রেট কমানো স্যার এখানকার একটা উদ্দেশ্য। এনইপি 2020 প্রণয়নের দায়িত্বে থাকা কমিটির প্রধান কে ছিলেন স্যার? কস্তুরী রঞ্জন কমিটি, একটু আগেই বললাম স্যার কস্তুরী রঞ্জন কমিটি। যদি একদম প্রথমটা বলে তাহলে হচ্ছে কি হবে? কোঠারি কমিশন। আর কস্তুরী রঞ্জন কমিটি হচ্ছে 2020। 19 নম্বর কোশ্চেন, এনইপি 2020 কোন মন্ত্রকের অধীনে তৈরি হয়েছিল? স্যার কোন মন্ত্রকে? শিক্ষা মন্ত্রকের তৈরি হয়েছিল স্যার, শিক্ষা মন্ত্রক। 5+3+3+4 কাঠামোতে ফান্ডামেন্টাল স্টেজ কত বছর? কত বছর ফান্ডামেন্টাল স্টেজ স্যার? 5 বছর। কত বছর? 5 বছর। প্রথমটা কত বছর? 5 বছর না স্যার? 5 বছর। কুকুরগুলো খুব করছে। এনইপি 2020 অনুযায়ী মাতৃভাষায় পড়ানোর প্রস্তাব কোন স্তর পর্যন্ত? কোন স্তর পর্যন্ত স্যার? কোন স্তর? কোন এখানে শ্রেণী দিয়েছে, কোন শ্রেণী পর্যন্ত মাতৃভাষায় স্যার? 3, 4, 5। তাহলে কোন শ্রেণী পর্যন্ত স্যার? ক্লাস 5 পর্যন্ত। ঠিক আছে, তারপরে চলে আসি। এনইপি 2020 স্কুল শিক্ষার লক্ষ্য কি? মুখস্থ শিক্ষা, দক্ষতা ভিত্তিক শিক্ষা স্যার, একদম স্যার ঠিক কথা স্যার, দক্ষতা ভিত্তিক শিক্ষা, একদম দক্ষতা ভিত্তিক শিক্ষা। মাথায় রাখবে স্যার, মাথায় রাখবে, এটাও একটা কোশ্চেন, যে এই ন্যাশনাল এডুকেশন পলিসি জব সিকারের থেকে জব ক্রিয়েটারের ওপর বেশি গুরুত্ব দিয়েছে। মানে আমি চাকরি নিব এটার থেকে আমি যাতে চাকরি দিতে পারি তার উপরে বেশি গুরুত্ব দিয়েছে। ঠিক আছে, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী বোর্ড পরীক্ষার ধরন হবে কঠিন ও একই ফরম্যাট, বছরে একবার কঠিন পরীক্ষা, আরও সহজ, নমনীয় এবং যোগ্যতা ভিত্তিক। অপশন নাম্বার সি, দেখেই বুঝতে পারছো অপশন নাম্বার সি। ঠিক আছে,
এনইপি 2020 অনুযায়ী কোন বয়সে বিদ্যালয়ে ভর্তির সুপারিশ করে? স্যার কোন বয়সে? 3 বছরে। 3 বছরে, এর আগেও পড়লাম এটা কোশ্চেন। এনইপি 2020 উচ্চশিক্ষায় কত বছরের ডিগ্রি কাঠামো প্রস্তাব করে? কত বছর স্যার? 4 বছর ডিগ্রি কাঠামো প্রস্তাব করে, এটাও পড়লাম। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট কার জন্য? সংক্রান্ত শিক্ষা মজবুতিকরণ, মানে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট কার জন্য স্যার? উচ্চশিক্ষার জন্য। উচ্চশিক্ষার জন্য মাথায় রাখবে স্যার, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট দেওয়া হচ্ছে কার জন্য? উচ্চশিক্ষার জন্য। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেনে। এনইপি 2020 অনুযায়ী এমফিল ডিগ্রি কি করা হয়েছে? বাতিল করে দেওয়া হয়েছে, সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হয়েছে। অপশন নাম্বার সি একদম কারেক্ট অ্যান্সার। এমফিল সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হয়েছে। কোন সংস্থা পরিবর্তন হয়ে ন্যাক বা এনএসি ন্যাক বা নতুন অ্যাক্রিডিটেশন ফ্রেমওয়ার্ক তৈরি হয়? স্যার কোন সংস্থা স্যার? NAAC ন্যাক। স্যার এটাই পরিবর্তিত হয়ে এনএসি ন্যাক হয়েছে। ঠিক আছে, মাথায় রাখবে NAAC থেকে এনএসি হয়েছে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 শিক্ষার ন্যূনতম যোগ্যতা কত বছরের সমন্বিত? স্যার বিএড। কত বছরের জন্য? বললাম বিএড স্যার 4 বছরের জন্য শিক্ষকদের। এনইপি 2020 অনুযায়ী হোলিস্টিক অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন কোন স্তরে প্রযোজ্য? স্যার কোন স্তরে? হলিস্টিক শুধুমাত্র প্রাথমিক, শুধুমাত্র মাধ্যমিক, শুধুমাত্র উচ্চশিক্ষা? স্যার সব স্তরে প্রযোজ্য স্যার। স্যার হলিস্টিক অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন সব স্তরেই প্রযোজ্য স্যার, সব স্তরে প্রযোজ্য। এনইপি 2020 কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে? তথ্য মুখস্থ, দক্ষতা উন্নয়ন, শুধু ভাষা, শুধু গণিত? দক্ষতা উন্নয়নের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এনইপি 2020 অনুযায়ী ভোকেশনাল এডুকেশন কখন থেকে সংযুক্ত হবে? ভোকেশনাল কখন থেকে হবে স্যার? একটু আগে পড়লেন না স্যার, ভোকেশনাল কখন থেকে হবে? ক্লাস 6 থেকে ভোকেশনাল শুরু হবে। ঠিক আছে, পরের কোশ্চেন। এনইপি 2020 অনুযায়ী ইউজিসি প্লাস এআইসিটিই প্লাস এনসিটিই একত্রিত হয়ে গঠিত হবে কি? এনসিইআরটি। অপশন সি। দাঁড়াও, হ্যাঁ হ্যালো, বলো। এই ক্লাসে ক্লাসে ঠিক আছে রাখো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার কি বলছিলাম? HECI এর পূর্ণরূপ কি? HECI হচ্ছে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। অপশন নাম্বার বি হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। অপশন নাম্বার বি হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। এনইপি 2020 অনুযায়ী GER গ্রস এনরোলমেন্ট রেশিও 2035 সালের মধ্যে কত করার লক্ষ্য? 50%। অপশন নাম্বার এ 50% বলা হয়েছিল, 50%। এনইপি 2020 অনুযায়ী আর্টস সায়েন্স কমার্স বিভাগের বিভাজন সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হয়েছে, বিলুপ্ত করে দেওয়া হয়েছে স্যার, বিলুপ্ত করে দেওয়া হয়েছে, সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হয়েছে। ঠিক আছে, অপশন নাম্বার সি। এনইপি 2020 রিপোর্ট কার্ড এখন হবে স্বমূল্যায়ন, পিয়ার মূল্যায়ন এবং শিক্ষকের মূল্যায়ন। একদম ঠিক স্যার। দেখো একটু আগেই বললাম, সেলফ করবে, নিজে করবে, বন্ধুরা করবে, শিক্ষক দিবে, সব কিছুর ওপর রিপোর্ট কার্ড তৈরি হবে। ঠিক আছে। এনইপি 2020 অনুযায়ী স্কুলে কোনটি বাধ্যতামূলক নয়? স্পোর্টস, আর্ট, মিউজিক, বিভাগ ভিত্তিক সীমাবদ্ধতা? স্যার বিভাগ ভিত্তিক সীমাবদ্ধতা বাধ্যতামূলক নয়। এনইপি 2020 মাল্টিলিঙ্গুয়ালিজম উৎসাহিত করা হয়েছে শুধুমাত্র বিদেশি ভাষার জন্য, শুধু ইংরেজি ভাষার জন্য, ভারতীয় ভাষার প্রচারের জন্য, ভাষা শিক্ষার বিলোপ করার জন্য? স্যার ভারতীয় ভাষার প্রচারের জন্য। অপশন নাম্বার সি ভারতীয় ভাষা প্রচারের জন্য মাল্টিলিঙ্গুয়ালিজম উৎসাহিত করা হয়েছে। 2020 গবেষণায় উন্নতির জন্য কোন সংস্থা প্রস্তাবিত? স্যার 2020 গবেষণার উন্নতির জন্য কোন সংস্থা প্রস্তাবিত? স্যার কোন সংস্থা? স্যার NRF ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন।
ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন স্যার, ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। এনইপি 2020 অনুযায়ী স্কিল ডেভেলপমেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। স্কিল ডেভেলপমেন্ট স্যার তখনও পড়লাম, দেখো তখনও পড়লাম না স্কিল ডেভেলপমেন্ট বা তোমার ভোকেশনাল কোর্স স্যার কত স্যার, ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী, অপশন নাম্বার বি, ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কোনটি গুরুত্বপূর্ণ দক্ষতা হিসেবে উল্লেখ? স্যার রট, মেমোরাইজেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং। দেখো অপশন বি পড়েছি, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের কথা পড়েছিলাম, অপশন নাম্বার বি ক্রিটিক্যাল থিঙ্কিং। এনইপি 2020 শিশুদের স্বাস্থ্য এবং পুষ্টির জন্য গুরুত্বপূর্ণ। শুধু মেডিকেল ক্যাম্প, স্কুল হেলথ কার্ড, অপশন নাম্বার বি স্কুল হেলথ কার্ড। স্কুল হেলথ কার্ড এটা দরকার, একটা শিশুদের স্বাস্থ্য এবং পুষ্টির জন্য গুরুত্বপূর্ণ স্কুল হেলথ কার্ড। পশ্চিমবঙ্গ এটা স্যার দরকার নেই স্যার, এটা পরের দিন স্যার, এটা পরের দিন। পশ্চিমবঙ্গ নিয়ে আমরা পরের দিন পড়বো, আরও এমসিকিউ আছে পশ্চিমবঙ্গ, এরপর থেকে স্যার পশ্চিমবঙ্গের এমসিকিউ আছে, এটা পরের দিন পড়বো, ঠিক আছে। এই পয়েন্টই ছিল আমাদের আজকের স্যার এমসিকিউ। আশা করি একটু লেন্দি হলো ক্লাস, একটু বড় হলো, কিছু করার নেই স্যার, অনেকগুলো এমসিকিউ ছিল, থিওরি বোঝাচ্ছিল। একটু ভালো করে পড়ো, ভালো করে পড়ো। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের কাছে, সবার কাছে পৌঁছাতে পারে যাতে, ঠিক আছে। আর মাথায় রাখবে যেটা বললাম স্যার, আমাদের 29শে ডিসেম্বর থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে, কম্বাইন্ড ব্যাচ। কারো যদি আসার ইচ্ছা থাকে বা বন্ধুবান্ধব যদি মালদার আশেপাশে থাকে, যদি পড়তে আসতে চাই অবশ্যই জানিয়ে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওয়েস্ট বেঙ্গলের শিক্ষানীতি নিয়ে আমরা নেক্সট ক্লাস করব। যদি চাও যে হ্যাঁ স্যার ক্লাস হোক, অবশ্যই কমেন্ট করে জানাও। চলো ঠিক আছে, দেখা হচ্ছে।